This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে শুভজিৎ। দেখো, আজ এমন একটা খবর দিয়ে শুরু করবো, এমন একটা খবরের কথা বলে শুরু করব যেটা দেখাতে না হলেই বোধহয় সব থেকে ভালো ছিল, কিন্তু একবার দেখানোর পর ভেবেছিলাম হুঁশ ফিরল না। সরকার সবার, কিন্তু ভাতা সেটা কি বিরোধীদের টাইট দেওয়ার অস্ত্র? মানে যেখানে বিরোধী দল জিতবে সেখানেই ভাতা বন্ধ করে শিক্ষা দেওয়া হবে। বিরোধী দলনেতার জেলায় অভিযোগের তালিকা তো লম্বা হচ্ছে। বিজেপির জেতা ময়নার দুটো অঞ্চলে 3 মাসের বেশি বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার। দেখিয়েছিলাম আপনাদের কয়েকদিন আগে। বিজেপি নন্দীগ্রামে ভোট পেলে এবার ময়নার মতো হাল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তাও আবার প্রকাশ্যে। নন্দীগ্রামের মাঠ একেবারে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তারা বুঝতে পারছে না। শুভেন্দু অধিকারী কোনোদিনও নন্দীগ্রামের ভালো চায়নি, আর বিগত দিনেও ভালো চাইবে না। প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হুমকি, যার সাফাই দিতে গিয়েও বেপরোয়া নন্দীগ্রামের বয়াল 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা। রাগঢাক না রেখে বুঝিয়ে দিচ্ছেন ময়নার একাংশে যেমন বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, তার পুনরাবৃত্তি হতে পারে নন্দীগ্রামেও, তা বিজেপিকে ভোট দিলে। যা শুনে নন্দীগ্রামবাসীর একাংশ পাল্টা প্রশ্ন তুলছেন, সরকারি প্রকল্প কি তৃণমূলের সম্পত্তি হয়ে গেল? এবার কি দল দেখে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে? জনসাধারণের ট্যাক্সের টাকায় এই লক্ষ্মীর ভাণ্ডার, আগামী দিনে যেই সরকার আসুক না কেন এটা তার দায়বদ্ধ। শিক্ষিত সমাজ, বেকার সমাজ চাইছে লক্ষ্মী ভাণ্ডার পাবে, উপরন্তু শিল্প আসবে। 2021-এর কুরুক্ষেত্রে নন্দীগ্রাম থেকে 1956 ভোটে জেতেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই নন্দীগ্রামে বাড়তে থাকে পদ্মের দাপট। গত পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের 17টি পঞ্চায়েতের মধ্যে 12টিতে জেতে বিজেপি এবং 2টি সমিতি তাদের দখলে আসে। 2024-এর লোকসভা ভোটের নিরিখে নন্দীগ্রাম থেকে 8000-এর বেশি ভোটে লিড পায় বিজেপি। নন্দীগ্রামে তৃণমূলের অষ্টমী ময়না দেখাচ্ছেন। তিনি যে পঞ্চায়েতের সদস্যা, সেই বয়াল 2ও বিজেপির দখলে। বিজেপির প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার কি ভোট কেনার অস্ত্র হয়ে গেল? তৃণমূল এটা মেনেই নিচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারের নামে এই প্রকল্পটা বের করে মানুষের গণতান্ত্রিক অধিকার কিংবা মানুষকে স্বাধীনতা কিনতে চেয়েছিল। অষ্টমী তারা হয়তো পোস্টের মাধ্যমে বলতে চাইছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সকাল বিকেল সন্ধ্যে গালাগালি করছেন বিজেপির নেতারা, তাদের স্ত্রীরাও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন। ময়নায় কি হয়েছে মনে করাচ্ছেন তৃণমূলের এক নেত্রী। সত্যি তো, ময়নায় বিজেপি পরিচালিত 2টি পঞ্চায়েত এলাকায় 3 মাসের বেশি বন্ধ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। 12,000 মহিলার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না। ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি। যদি না হয় এরপরে তৃণমূলকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় 15 ডিসেম্বর পরে আমরা তৃণমূলকে বুঝিয়ে দেবো। আগেও আমরা বলেছি যে পোর্টালে ডিস্টার্ব আছে, আমরা সেটাকে যাতে সারা ঠিকঠাক করা হয় তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। মুখ্যমন্ত্রী বারবার বলছেন লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের অধিকার। বিরোধীদের প্রশ্ন, এই অধিকার বোধ কি জায়গা বিশেষে বদলে যাচ্ছে? এরকম কান মুড়ে আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। কান ধরে আদায় করবো, ওটা ওদের বাপের টাকা না, সরকারের টাকা। ময়না নন্দীগ্রামে হেরে কি বদলায় বিশ্বাসী হওয়া এবং তা করে দেখানো শুরু করলো তৃণমূল? বুঝিয়ে দেওয়া হচ্ছে সরকারি প্রকল্প আসলে বিরোধীদের জব্দ করার হাতিয়ার এবং ভাতা পাওয়ার মাপকাঠি। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, টিভি9 বাংলা। পূর্ব মেদিনীপুরের পর নজর রাখতে হচ্ছে মহেশতলায়। সেখানে বিএলও বেপাত্তা, সব ফর্ম বিলি করেননি, আবার যা বিলি করেছেন তার সবটা জমা নেননি, যেটুকু জমা নিয়েছেন সেটাও ডিজিটাইজড করেননি। চরম দুশ্চিন্তায় রয়েছেন বাসিন্দারা। বাধ্য হয়ে বিএলওর কাজ করছেন সুপারভাইজার, আর সেই বিএলওকে শোকজ করল কমিশন। বিএলও দরজায় পৌঁছলে অনেকের হাত পা কেঁপেছে। যার সব ঠিকঠাক তিনিও চাপে থেকেছেন, কিন্তু মহেশতলায় বিএলওকে না দেখতে পেয়ে কাঁপুনি ধরেছে স্থানীয়দের বুকে। মহেশতলার 17 নম্বর বুথের ফরিদা খাতুন নামে ওই বিএলও নাকি সব এনুমারেশন ফর্ম বিলি করেননি, এমনকি যে ফর্মগুলো জমা নিয়েছেন সেগুলিও নাকি ডিজিটাইজড করেননি। সূত্রের খবর, 17 নম্বর বুথে মোট ভোটার 812 জন।
এনুমারেশন ফর্ম বিলি করেছেন 750টা, আর ফর্ম জমা নিয়েছেন 400টি। কিন্তু অবাক করার বিষয়, একটিও ফর্ম নাকি তিনি ডিজিটাইজডই করেননি। শুধু তাই নয়, 3 দিন ধরে বিএলও ফরিদা খাতুন বেপাত্তা, আর এতেই দুশ্চিন্তায় ওই বুথের ভোটাররা। ফর্ম জমা পড়েনি, নামটা ভোটার তালিকায় থাকবে তো? বিএলও তো এখানে আসেনি, আমাদের মাঝপথে ফাঁসি দিয়ে চলে গেছে। কাগজপত্র কিন্তু সব জমা দিতে হবে, নয় তো আমরা তো ফেঁসে যাবো। আমরা সব এখানে দুশ্চিন্তায় আছি যে কাগজগুলো না জমা পড়লে তো আমাদের তো এমনি তো মানে এসে সব চিন্তায় মানে সব পড়ে আছে, তার মধ্যে ফের আবার এইগুলো না কাগজগুলো জমা পড়লে তো আরো তো সব দুশ্চিন্তায় থাকবে। অসুস্থ আছি, বাড়ির লোক বলছে অসুস্থ আছে, উনি ফোনও ধরছে না। ফোন ধরছে, মাঝে ফোন ধরছে, মাঝে ফোন ধরছে না। ফোন করছি, ফোনে কথা তো হচ্ছে, বলছে বাড়ির লোকই কথা বলছে, ওনার সঙ্গে কথা হচ্ছে না। এমনকি তৃণমূলের যিনি এলাকার দায়িত্বে আছেন তাকেও নাকি হম্বিতম্বি করছেন ওই বিএলও। উনি বলছেন আমি করব না, আমি পারছি না, এটা আমার ওনার হাজবেন্ড যিনি আছেন তিনি আবার বলছেন আমি হাইকোর্টের কি উকিল নাকি, ওনার ছেলে কোথা নেই কাজ করে, উনি ভয় দেখাচ্ছেন। উনি চাইবে ইভেন ইয়ারো ম্যাডামকেও ভয় দেখাচ্ছেন, আমাদের ইয়ারো ম্যাডাম, যে আমি পারবো না, আপনার যা খুশি করা করুন। 750 ফর্ম উনি ডিস্ট্রিবিউট করেছেন, 400-র মতন ফর্ম উনি তুলে উনি বাইরে বসে গেছেন। তাই বাধ্য হয়ে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারকেই নামতে হয়েছে ওই বিএলওর কাজে। কাজ করতে অস্বীকার করছেন, বলছে আমি পারবো না। তারপরের দিনে সকালে ফোন করতে বললেন উনি অসুস্থ হয়ে গেছেন, হসপিটালাইজ করতে হবে। আমি কাজটা ম্যানেজ করার জন্য বললাম, কিন্তু সেটা করেননি। সাধারণ মানুষ এসে ফিরত যাচ্ছে, তারা একটা আশঙ্কার মধ্যে রয়েছে। এই কাজ থেকেও রিজাইন দিয়েছেন বলেছেন, আর একেবারে কাজ করবেন না এরকম আর কি বলছেন। এই পরিস্থিতিতে এসআইআর এর কাজ না করায় এক বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা অবশ্য বলছেন শুধু শোকজ করলেই হবে না, এফআইআর করতে হবে। শোকজ করলে হবে না, এদের বিরুদ্ধে এফআইআর চাই। বিহারে 432 জনের নামে এফআইআর হয়েছে, 52 জন জেলে আছে। এই সামান্য সংখ্যক বিএলও, অধিকাংশ বিএলওই নিষ্ঠার সঙ্গে কাজ করছে। এই নিয়ে অবশ্য বিএলও ফরিদা খাতুনকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে মালদার একটা ছবি দেখাবো। পড়ুয়াদের থেকে কাটমানি দেওয়া হচ্ছে সেখানে। সরকারি প্রকল্পের সাইকেল নিতে দিতে হচ্ছে 50 টাকা করে, আর প্রতিবাদ করলেই মিলছে ধমক। অভিযুক্ত মালদার এক মাদ্রাসার প্রধান শিক্ষক। টাকা নেওয়ার কথা তিনি স্বীকার করছেন, পাশাপাশি যুক্তিও দিচ্ছেন, অদ্ভুত যুক্তি। সরকারি নিয়ম মানা আর বাস্তবের মধ্যে নাকি অনেকটা তফাৎ আছে। রাজ্যের প্রকল্প মানে কাটমানি, বাদ যাচ্ছে না পড়ুয়ারাও। বিনামূল্যে পড়ুয়াদের সাইকেল দেওয়ার জন্য সবুজ সাথী প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার, কিন্তু আবাস যোজনার মতোই এই প্রকল্পেও কাটমানি নেওয়ার অভিযোগ, তাও আবার মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিক্ষোভে নামলো মালদার চাঁচল 1 নম্বর ব্লকের থাহাঘাটি হাই মাদ্রাসার পড়ুয়ারা। তাদের অভিযোগ, সাইকেল পিছু 50 টাকা করে কাটমানি দিতে হচ্ছে প্রধান শিক্ষককে। সাইকেলের পয়সা। আচ্ছা, কোন সাইকেল এটা? সবুজ সাথী। আচ্ছা, কত টাকা করে নিচ্ছে? 50। কে নিচ্ছে এই টাকাটা? হেডমাস্টার। এবার আমরা বলতে গেলাম যে সাইকেল দিবে আজকে, কালকে কোনো নোটিশ হয়নি টাকার বিষয়ে। টাকা দিচ্ছে আজকে 50 টাকা করে সাইকেলের, সবুজ সাথী সাইকেল যেটা সরকারি দেয়, সে সাইকেলের টাকা নেওয়া হচ্ছে 50 টাকা করে। আমরা সে সাইকেলের টাকা দিব না। শুধু তাই নয়, প্রতিবাদ করলে নাকি হুমকির মুখেও পড়তে হচ্ছে বলে অভিযোগ। স্কুল থেকে পয়সা নিচ্ছিল না, মানে সরকারি নিয়ম নেই 50 টাকা করে নেওয়া, তাও আমাদের 50 টাকা করে নেওয়া হচ্ছে। আমরা ওটা স্যারকে বলতে গেলাম সাইকেলের জন্য, আমরা ওটা স্যারকে বলতে গেলাম যে স্যার আমাদের পয়সা কেন নিচ্ছেন। এবার স্যার উঠে আমাদেরকে ধাক্কা মেরে দিল। স্যার কিছু বললো না, বলছে আমি বলতে পারবো না, হেড স্যারকে বল। আমরা হেড স্যারকে ফোন লাগালাম 2-3 বার, উঠালো না। একবার আবার লাগালাম, তখন উঠালো। হেড স্যার ফোন উঠে বলছে আমি বলতে পারবো না, মর্তু স্যারকে বল। মর্তু স্যারকে বলতেছিলাম, মর্তু স্যার আবার ধাক্কা মেরে ফেলে দিল। প্রধান শিক্ষক অবশ্য অদ্ভুত সাফাই দিয়ে বলছেন সরকারি নিয়ম মানা আর বাস্তবের মধ্যে তফাৎ আছে। এই কাজগুলো চটপট করে করার জন্য আমরা বাইরের লোকের হেল্প নিই, ওদেরকে দেওয়ার জন্য এটা নেওয়া হয় নমিনাল। এবার যদি কোনো স্টুডেন্ট আপত্তি করেনি, যারা আপত্তি করবে দিবে না, না এরকম বিহেভ করা হয় না, একদম না। শুনেন, বাস্তব আর সরকারি নিয়ম অনেক তফাৎ আছে, বাস্তব অনেক কঠিন জিনিস। আর প্রধান শিক্ষকের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠতেই তৃণমূলের বিরুদ্ধে কাটমানি ইস্যুকে লুফে নিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। পশ্চিমবাংলার খেটে খাওয়া মেহনতি মানুষদের উপরে শোষণ চালানো, কাটমানি নেওয়া এবং তাদেরকে শাসন করা, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ। তাই এই যে হাই মাদ্রাসাও চাঁচল 1 নম্বর ব্লকের তাহাঘাটিতে
এটা ব্যতিক্রম কিছু নয়। বিজেপি কি বললো না বললো তার উপরে তো আমাদের দল চলে না। কেন আজকে ভারতবর্ষে রাজনৈতিক জগতে যদি কাটমানি কথাটা এসে থাকে তাহলে বিজেপি প্রথম নিয়ে এসে ভারতবর্ষে, সুতরাং তাদের মুখে এগুলো শোভা পায় না। সাইকেলের গুণমান নিয়েও বারবার অভিযোগ উঠেছে। এবার সেই সবুজ সাথী সাইকেলের জন্য এই কাটমানি নেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রকল্পের বন্যা রাজ্যে, কিন্তু আখেরে হচ্ছেটা কি? প্রায় প্রত্যেক প্রকল্পেই রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, দুর্নীতির রাশি রাশি অভিযোগ। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। নিশ্চয় মনে আছে আপনাদের, গতকাল আপনাদেরকে একটা খবর আমরা দেখিয়েছিলাম। বেআইনি পুলকার তিনটে শিশুর প্রাণ কেড়ে নিয়েছিল। আজকের ছবিটা দেখবেন, আজকের দিনে দাঁড়িয়েও খুদে পড়ুয়াদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। রান্নার গ্যাসেই চলছে পুলকার। উলবেড়িয়া হোক, মেদিনীপুর হোক, রাজ্যের একাধিক জায়গায় ছবিটা একই রকম। একটা এত বড় ঘটনা ঘটে গেল, তারপরেও কিন্তু হুঁশ ফেরেনি। বলুন তো, 2 পয়সা কামানোর জন্য বাচ্চাদের জীবন নিয়ে এরা খেলা করতে পারে? খেলা করছে। পুলকারের ফিটনেস থেকে ইন্স্যুরেন্স সবই মেয়াদ উত্তীর্ণ, নেই দূষণের ছাড়পত্র। গাড়িটি নাকি চলতো রান্নার গ্যাসে। পরতে পরতে অনিয়ম, আর সেই বেআইনি ও বিপজ্জনক পুলকারি ব্যবহার হতো খুদেদের স্কুলে যাতায়াতের জন্য। সোমবার উলুবেড়িয়ার পুকুরে পুলকার উল্টে মৃত্যু হয় 3 পড়ুয়ার। 23 বছরের পুরনো প্রাইভেট গাড়ি বেআইনিভাবে পুলকার হিসেবে ব্যবহার হচ্ছিল। সূত্রের খবর, পুলকারের চালক সীমন্ত বাগ গাড়িটি মাত্র 15,000 টাকা দিয়ে 1 সপ্তাহ আগে কেনেন। সেই গাড়ি আবার চালানো হতো রান্নার গ্যাসে। এত খামতি সত্ত্বেও, প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও কিভাবে পুলকারটি বাচ্চাদের জন্য ব্যবহার করা হচ্ছিল? সম্পূর্ণটা স্কুলের কাছে গাড়িটা 1 ঘন্টা দাঁড়াচ্ছে, বা স্কুলের বাচ্চা আনতে যাচ্ছে সেখানে দাঁড়াচ্ছে। তারা তো বেরিয়ে একবার প্রশ্ন করতে পারতো যে এরকম গাড়ি নিয়ে কেন স্টুডেন্টস গুলোকে আনতে এসেছো। এরকম গাড়ি স্কুল থেকেই ঠিক হতো। গাড়ির হাল দেখেই দুর্ঘটনার আশঙ্কা করছিলেন তারা। যদি গাড়িতে যাবে তো স্কুলই ঠিক করে দেবে, নিজেরা ঠিক করা যায় না। কালকে আমি সকালেই ওনাকে বলেছি যে খুব সাবধানে তুমি যাবে। গাড়িটা আওয়াজ হচ্ছে, লক পড়ে যাচ্ছে, লক খোলা যাচ্ছে না। জলে যে ওই জিনিসটা হয়েছে, লকটা এমনই আটকে গেছে, লকটা খোলা যায় না বলে, নাহলে লকটা যদি খোলা যেত বাচ্চাগুলো অন্তত বাঁচতো। স্কুল কর্তৃপক্ষ অবশ্য নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলে অভিভাবকদের ঘাড়েই দায় চাপিয়েছেন। ওই সমস্ত গাড়িদের সঙ্গে আমাদের স্কুলের কোনো সম্পর্ক নেই। ওই গাড়িগুলো অভিভাবকরাই ঠিক করেন এবং অভিভাবকরাই ওনাদেরকে মাইনে দেন। আমরা গাড়ি ঠিক করিনি, ওরা মিথ্যা কথা বলছে জীবনকে বাঁচানোর জন্য, স্কুল চলার জন্য। স্কুল কর্তৃপক্ষই গাড়ি ঠিক করেছে, স্কুল কর্তৃপক্ষই গাড়ি দিয়েছে। তিনজন খুদের মৃত্যুর পরও হুঁশ ফেরেনি লোভী লুটেরাদের। 3 শিশুর মৃত্যুর 12 ঘন্টার মধ্যে মঙ্গলবার সকালে মেদিনীপুরে দেখা গেল পুলকারের একের পর এক গাড়িতে রান্নার গ্যাস ভরতে। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে মজুত করা সিলিন্ডারের স্তূপ, আর সেই সিলিন্ডার থেকে গাড়িতে গ্যাস ভরার ছবি। এইভাবেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে এই মানুষ মারার ব্যবসা। গাড়িওয়ালারা গ্যাস নিয়ে আসে, আমরা ভরে দিই। গ্যাস ভরে দাও, এর আইনি কোনো ছাড়পত্র আছে, বৈধতা আছে? কিভাবে করছো? করছি, সবাই করছে, আমরাও করছি। এই জন্য একাধিক গাড়ির ফিটনেসের মেয়াদ বহুদিন আগেই শেষ। বেশ কিছু পুলকারে দেখা গেল রান্নার গ্যাসে ভরে গাড়ি চালানো হচ্ছে। প্রায় সবকটি পুলকারি চলছে প্রাইভেট গাড়ি রেজিস্ট্রেশনে। কমার্শিয়াল না প্রাইভেট? প্রাইভেট গাড়িতে কি স্কুল বাচ্চা নিয়ে যাওয়া যায়? না, সেটা যায় না, আমরা করছি। গাড়ির গ্যাসের গাড়ি, গ্যাস পেট্রোল দুটোই আছে, বেআইনিভাবে চলছে। হ্যাঁ, যেগুলা মারুতিতে গ্যাসের পারমিট করা আছে সেগুলা গ্যাসে চলে। কি গ্যাসে চলে মানে তোমার এইচপি গ্যাসে চলে, মানে যেগুলো রান্নার গ্যাস। হ্যাঁ, যেরকম গ্যাসে চলে সেই গ্যাস। সিএনজি তো নয়? না, সিএনজি তো করে না। রাজ্যে বারবার পুলকার দুর্ঘটনার পর রাজ্য সরকার পুলকারের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করছিল, কিন্তু তা রয়ে গেছে শুধুমাত্র খাতায় কলমে। আর কত প্রাণ গেলে বন্ধ হবে বেআইনি কারবার? প্রশাসন সব জেনেও আর কতদিন চোখ বুজে থাকবে? আর কতদিন খুদে পড়ুয়াদের জীবন নিয়ে এভাবেই ছিনিমিনি খেলা চলবে? সুপ্রদীপ মণ্ডল ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ডোমজুরের কাটলিয়া এলাকায় প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন। প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের 2টি ইঞ্জিনের। আগুন নেভাতে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।
আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। ব্যাক টু ব্যাক আরও একটা ছবি আপনাদেরকে দেখাবো, মালবাজারের ছবি। খাঁচায় ধরা পড়লো জোড়া চিতাবাঘ। নেপুচাপুর চা বাগানে 8 নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দপ্তর। একটি খাঁচাতেই ধরা পড়ে 2টি চিতাবাঘ। গত কয়েকদিন ধরে এলাকায় চিতাবাঘ ঘোরাফেরা করছে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে এলাকায় খাঁচা পাতে বন দপ্তর। চিতাবাঘ দুটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় চিতাবাঘ দুটিকে। ছবিটা একবার দেখুন। শুভজিৎ, রাজনীতি ভীষণই আজব জায়গা। এখানে মুখের কথার সঙ্গে কাজের মিল না থাকাটাই দস্তুর। যেমন ধরো এই যে চুপচাপ ফুলে ছাপ, 1998 সালে তৃণমূল তৈরির পরে বাঁধা হয়েছিল স্লোগান। আজ 2 দশক পরে বাংলায় ফের এসআইআর চলাকালীন চুপচাপ ভোটারদের তথ্য ভাণ্ডার সংগ্রহ করছে তৃণমূল। একদিকে সংঘাতের প্রস্তুতি মুখে, আরেকদিকে নিজেদের ঘর গোছানো কাজে। 2026-এর মহাযুদ্ধে নামার আগে কমিশন আর বিজেপির সঙ্গে দীর্ঘস্থায়ী ঠান্ডা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো, কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। এসব স্লোগান জনসভাতেই আছে। মাটিতে নির্বাচন কমিশনের সঙ্গে পাল্লা দিয়ে এসআইআর এর তৃণমূল আছে। নির্বাচনী সাফল্য পেতে পর্যাপ্ত তথ্য ভাণ্ডার প্রয়োজন। এসআইআর বছরে সেই তথ্যই জেতার চাবিকাঠি। তাই বঙ্গে এসআইআর এর মধ্যেই বুথ লেভেল এজেন্টদের দিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করে প্রায় সমান্তরাল তথ্য ভাণ্ডার তৈরি করছে তৃণমূল। মাধ্যম দিদির দুধ অ্যাপ। রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তৃণমূলের পক্ষ থেকে প্যারালাল তথ্য সংগ্রহ শুরু হয়েছে এবং সেই তথ্য দিদির দুধ যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে আপলোড করছেন ভোটারদের সামগ্রিক তথ্য। উত্তর থেকে দক্ষিণ জায়গায় জায়গায় নজরে পড়ছে তৃণমূলের এই উদ্যোগ। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল বিএলওর ছায়ার সঙ্গী হয়ে থাকতে হবে বুথ লেভেল এজেন্টদের। সেই মতো বিএলওদের সঙ্গে ভোটারদের দুয়ারে হাজির বিএলএরা। আপনাদের সঙ্গে যারা বিএলও টু রয়েছেন তারাও তথ্য সংগ্রহ করছেন, আর তারা কি এনুমারেশন ফর্ম থেকে তথ্য সংগ্রহ করছেন নাকি ভোটারদের কাছ থেকে? ভোটারদের কাছ থেকে। আমার কাছে যখন আসছে আমি নিচ্ছি যখন, তখন ও আমার সাথে থাকছে, ও ওর কাজটা করে নিচ্ছে সাথে। তৃণমূলের অভিযোগ, রাজ্যে কমিশন এসআইআর প্রক্রিয়ার নামে বাস্তবে বহু বৈধ ভোটারের নাম কাটতে যথেষ্ট। আর ঠিক সেই কারণেই ভোটারদের সুরক্ষার নামেই পাল্টা সমান্তরালভাবে একই নথি সংগ্রহের কাজটাও শুরু করে দিয়েছে তৃণমূল। আমরা দেখে নিচ্ছি যে যে ভোটার আছে ওনার আগে উনি ভোটার কিনা সেটা আমরা দেখছি। তারপরে আমরা দেখছি ওনার 2002 সালে তার ভোটার লিস্টে তাদের নাম আছে কিনা। যাদের নাম নেই সেই সংখ্যাটা কত, সেই তথ্য তৃণমূলের কাছে আগেভাগেই পৌঁছে যাচ্ছে। বিজেপি সরকার যেভাবে ভোট চুরির একটা যন্ত্র তৈরি করেছে এসআইআরকে কেন্দ্র করে, আমরাও তার পাল্টা একটা শুরু করেছি, যেটা আমরা একটা বৈধ ভোটারের নামও আমরা কাটতে দেব না। যে কাজটা করার দরকার আমাদের বিএলও, সেই কাজটা করছে দিদির ভূতেরা। এই তথ্যকে প্রচার করতে চাইছে। জাতীয় নির্বাচন কমিশনারের পদক্ষেপ নিয়ে এগুলোকে কোমরে দড়ি দেওয়ার দরকার আছে। বাংলায় এসআইআর পর্বে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় 14 লক্ষ নাম বাদ পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই পর্যায়ে এসআইআর স্থগিতের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ এরই সঙ্গে কার্যত সমান্তরাল তথ্য ভাণ্ডারও তৈরি করা হচ্ছে দলগতভাবে। তাকে নির্বাচন কমিশন ও বিজেপির সঙ্গে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জমি তৈরির লক্ষ্যেই। হীরক মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ঘরোয়া কোনো ওষুধ কোনো টোটকাতেই কাজ হচ্ছে না। এবার তাই বিদেশি ওষুধ, মানে একেবারে কলকাতা থেকে ওষুধ পাঠানোর কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে বীরভূমে তৃণমূলের কোন্দলের ভূত ভাগবে কি? কোর কমিটি গড়েও হয়নি, জেলা সভাপতির পদ তুলে দিয়েও হয়নি। বীরভূমে তৃণমূলের কোন্দল কার্যত মহাকাব্যিক পর্যায়ে পৌঁছে গেছে। এবার তাই 2026-এর আগে বীরভূমের নেতাদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে অনুব্রত কাজলকে সতর্ক করে তাঁর বার্তা, গোষ্ঠীদ্বন্দ্ব না মেটালে কলকাতা থেকে নেতা পাঠিয়ে সবার মাথায় বসানো হবে। শিউরি টুতে আমাদের একটা সমস্যা রয়েছে, দুপক্ষকেই বলছি, শিউরি টুর যা সমস্যা রয়েছে আপনারা আগামী 2-3 দিনের মধ্যে সলভ করুন, তাহলে কিন্তু বাইরে থেকে আবার এটা আমাদের পাঠাতে হবে। আমি সেটা চাই না।
বীরভূমের আলাদা করে কোর কমিটি করে দেওয়া হয়েছে, সবাই একসাথে কাজ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যেতেই তড়িঘড়ি সিউড়ি 2 নম্বর ব্লক নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল। অভিষেক ব্যানার্জি যাকেই পাঠাক আর নিজে এসেই বসুক, এই গোষ্ঠীদ্বন্দ্ব কখনোই যাবার নয়। নির্বাচনের আগে ওরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, কারণ ওরা জানে যে তোলাবাজিটা যদি চালু রাখতে হয় তাহলে জিততে হবে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের দাবি, যে সমস্যা আগে ছিল তার অনেকটাই সমাধান হয়েছে, বাকি যেটুকু সমস্যা এখনো আছে সেটা দিন দুয়েকের মধ্যেই ঠিক করে নেওয়া হবে। আগামীতে সিউড়ি 2 নম্বর ব্লকে আর কোনো সমস্যা থাকবে না। একের পর এক ভোটে নির্বাচনী সাফল্য আসছে, কিন্তু বীরভূমে বিশেষ করে সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের কোন দল চরমে। গত সপ্তাহে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনেই অঞ্চল সভাপতিকে পিটিয়ে দিয়েছিলেন বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন। স্বগোক্তির ঢঙে শতাব্দীর স্বীকারোক্তি হইচই ফেলেছিল বাংলায়। গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই, গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত। শাসক দলের এই টানাপোড়েনের মাঝে বীরভূমে তৎপরতা বাড়াচ্ছে বিজেপি। এদিনই সাঁইথিয়ায় পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে সভা থেকে তৃণমূলকে 26-এর চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বীরভূম যদি 8 জন 9 জন এমএলএ পাঠাতে পারে, পশ্চিমবঙ্গ বিধানসভায় 3 থেকে 77 হয়েছে, 77টা 177, শুধু সময়ের অপেক্ষা। চাপ বাড়াচ্ছে বিজেপি। বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের চাপও দিনে দিনে বাড়ছে। বিধানসভা ভোটের কয়েক মাস আগে লালমাটির জেলায় দলের নেতাদের ওপর তাই লাগাম কষতে চাইছে তৃণমূল নেতৃত্ব। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।